এই প্রিয় মাতৃভূমিকে গঠন করতে গেলে শুধুমাত্র অপরিকল্পিত এবং আবেগী ধর্মীয় মিক্সচার মিশ্রিত বড়িকা নিয়ে আমরা নির্বাচনে যাব না। আমরা যাব সুষ্ঠু পরিকল্পনা নিয়ে। অনেকে এই অভ্যুত্থানের চেতনাকে নিয়ে রাজনৈতিক সংগঠন করে এটার একক মালিকানা দাবি করেছিল, ইতিমধ্যে সেটা ব্যর্থ হয়েছে। ৭১-এর চেতনা যারা রাজনৈতিকভাবে ব্যবসা করে রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছিল বাংলাদেশে, তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। কারণ ৭১-এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, এদেশের সকল মানুষেরই যুদ্ধ ছিল, সংগ্রাম ছিল, অভিপ্রায় ছিল। জনগণের চূড়ান্ত অভিপ্রায়ের অভিব্যক্তি হিসাবে বাংলাদেশের জনগণ স্বাধীন হয়েছে, সংবিধান হয়েছে। সুতরাং একে দলীয়করণ করা নাজায়েজ ছিল। যারা করতে চেয়েছে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। ২০২৪-এর গণ অভ্যুত্থানের যে অভিপ্রায়, প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা, শহীদের রক্তের যে প্রত্যাশা, সেটি বাংলাদেশের মানুষের মুক্তির প্রত্যাশা। সেই মুক্তি বিভিন্ন। প্রথম মুক্তি গণতান্ত্রিক। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের মুক্তি চেয়েছে, বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা থেকে মুক্তি চেয়েছে, গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছে, হারানো মানবাধিকার, মৌলিক অধিকার ফিরে পেতে চেয়েছে। এগুলোর সমষ্টিগত অভিপ্রায়ের চূড়ান্ত রূপ হচ্ছে গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান। শুধুমাত্র ৩৬ দিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল নয় ছাত্র গণ অভ্যুত্থান ২০২৪। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত এই দীর্ঘ স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের পথ পরিক্রমায় বহু রক্তের সিঁড়ি আমাদেরকে নির্মাণ করতে হয়েছে। রক্ত দিতে হয়েছে, শত সহস্র জীবন দিতে হয়েছে। এই সিঁড়িগুলো মাড়িয়ে আমরা ২০২৪-এর ৫ই আগস্টের সকালবেলায় উন্নীত হয়েছিলাম। যেমন কবিতা আছে, মুক্তির মন্দিরে সোপান তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। সেই বন্ধুরা স্বর্গগত, সেখান থেকে তারা শুনে আমাদের এই কণ্ঠস্বর যে স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি। এই প্রিয় মাতৃভূমিকে গঠন করতে গেলে শুধুমাত্র অপরিকল্পিত এবং আবেগী ধর্মীয় মিক্সচার মিশ্রিত বড়িকা নিয়ে আমরা নির্বাচনে যাব না। আমরা যাব সুষ্ঠু পরিকল্পনা নিয়ে। ফাইলটা তো আনে না। সেই পরিকল্পনার ওখানে আছে, সেই পরিকল্পনার, আমাকে একটা ফাইল দাও, ওখানে আছে। সেই পরিকল্পনার মূল বিষয়বস্তুগুলো আমরা ২০২৩-এর ১৩ই জুলাই বাংলাদেশের জনগণের সামনে প্রকাশিত করেছিলাম। আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পল্টনে বিশাল জনসভার মধ্য দিয়ে সমগ্র জাতির সম্মুখে উপস্থাপন করেছিলেন। সে ৩১ দফার আগে ২০২২ সালে ২৭ দফা প্রণীত হয়েছিল। তারও আগে ২০১৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া
ভিশন 2030 প্রকাশ করেছিলেন। ভিশন 2030 এবং 2022-এর 27 দফা, এই দুইটা আমার সামনে ছিল যখন আমি 31 দফা লিখছিলাম। 31 দফা হচ্ছে জাতির মুক্তির সনদের একটি ঠিকানা, নির্যাস। সেটা হচ্ছে নীতি। আমরা যেটা নীতি প্রণয়ন করি, রাষ্ট্র কিভাবে চলবে, জনগণ কি চায়, রাজনৈতিক ভাবনা কি, এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য আমরা কি করতে পারি, তার বর্ণনা হচ্ছে 31 দফা। সেই 31 দফার বাংলাদেশে 31 দফা, বিএনপির 31 দফা যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সাথে নিয়ে আমরা যে 31 দফা প্রণয়ন করেছি, সেটি বাংলাদেশের রাজনীতির মহাকাব্যে পরিণত হয়েছে। বাংলাদেশের প্রত্যেক মানুষের কাছে সেই 31 দফা আজকে পরিচিত। ঘরে ঘরে আমরা সেই পুস্তিকা পৌঁছে দিয়েছি, তোমরা দিয়েছ। এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা ছিল, পরামর্শ ছিল আমাদের। আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা বিভিন্ন পরিকল্পনার মধ্য দিয়ে আজকে সেই 31 দফা জনপ্রিয় রাজনৈতিক পরিকল্পনাতে পরিণত করতে পেরেছি, এবং সেটা আজকে বাংলাদেশের রাজনীতির মহাকাব্যে পরিণত হয়েছে। কিন্তু মাঠে ময়দানে যখন যাই, 31 দফার সেই পুরো পুস্তকটা যদি দেই, আমাদের জনগোষ্ঠীর মধ্যে, যেহেতু একটি বিশাল জনগোষ্ঠী হচ্ছে এখনো পর্যন্ত শিক্ষার সুযোগের বাইরে আছে, তাদের কাছে সেটা পাঠ করে দিতে হয়, বুঝিয়ে দিতে হয়। সেজন্যই এই লিফলেটগুলো, এবং সেই যাতে ছবি দেখে যায় চেনা। এখানে বিএনপি থাকবে, আমাদের নেতার ছবি থাকবে, আমাদের মার্কা থাকবে, ধানের শীষ থাকবে, এবং কথাগুলো থাকবে, কার্ড থাকবে। তোমরা খুব সহজেই এই কঠিন কথাগুলো সহজে বলতে পারবে। সেদিন বলেছিলাম যে সহজ কথা যায় না বলা, অতি সহজে সহজ কথা বলিতে সহজে। এটাই হচ্ছে সেটা। পুনরাবৃত্তি এই জন্যই করলাম, আমার নিজের বক্তব্য আমার নিজেরই ভালো লেগেছে সেটা সেদিন। কারণ সহজ করে যদি আমরা আমাদের বক্তব্যগুলো জনগণের কাছে পৌঁছাতে পারি, তাহলে জনগণ বুঝবে বিএনপি আমাদের জন্য কি করতে চায়। জনগণ যখন বুঝবে কৃষকদের জন্য আমরা কি করতে চাই, তারা আর 31 দফা পুরো পুস্তক পড়ার প্রয়োজন হবে না। সেটা বুদ্ধিভিত্তিক তখন চর্চা হবে। যারা পড়ুয়া ছেলে পেলে, যারা কলেজ স্টুডেন্ট, যারা শিক্ষিত সমাজ, তারা 31 দফার পুরোটা পড়বে। কিন্তু যারা পুরো জনগোষ্ঠীর মধ্যে প্রায় অর্ধেক জনগোষ্ঠী, যারা জানতে চাইবে যে সোজা সাপটা বলো, শর্টকাট বলো, কি চাই, আমরা বলবো ফ্যামিলি কার্ড দেব। পরিবারের যিনি প্রধান কর্ত্রী মহিলা, তিনি ফ্যামিলি কার্ড নিয়ে বুঝবেন যে এটা তার ক্ষমতা, এটা তার উন্নয়ন, ওইটা তার ক্ষমতায়ন, এবং সেটা তাকে নারী উন্নয়নের একটা অঙ্গীকার হিসেবে সে দেখবে। এটা তার অর্থনৈতিক মুক্তি বাস্তবায়ন করবে। সেই ফ্যামিলি কার্ডটা আমি আগে বললাম এই কারণে, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে আমাদের মহিলা। সেটা পৃথিবীর প্রায় সব দেশে পরিসংখ্যানটা মোটামুটি এইরকমই থাকে, কাছাকাছি। যেমন কালকে ভোটার সংখ্যা দেখলাম শুধু 22 লক্ষ না 20 লক্ষ, বেশ কম আছে, প্রায় অর্ধেক। এখন সেই ফ্যামিলি কার্ডের বক্তব্যটা শুধু 3টা কথা বলতে হবে। এটা নারীর ক্ষমতায়ন, এটা নারীর উন্নয়ন, নারীকে স্বাবলম্বী করবে, নারীর মর্যাদা বৃদ্ধি করবে। সেই পরিবারে সাত্ত্বিক সচ্ছলতার সাথে সাথে তার সন্তানরা শিক্ষিত হবে, এবং শিক্ষিত হলে তার নিজের ভাগ্য সে নিজেই গড়ে নেবে। কৃষকের কথা আগে বললাম। বাংলাদেশে আমরা প্রায় সকল বলে থাকি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সত্যি। কিন্তু প্রকৃত অর্থে অর্থনৈতিকভাবে যদি চিন্তা করি, যে দেশের জনগোষ্ঠীর অর্ধেকের চাইতেও বেশি, 60% কৃষক,
তাদের মেরুদণ্ড যদি শক্তিশালী হয় তাহলেই পরে জাতির অর্থনৈতিক মুক্তি হবে। আমরা এখনো শিল্প নির্ভর দেশ হতে পারিনি। বাংলাদেশে কৃষি নির্ভর দেশ হিসাবে অনেক ভবিষ্যৎ আছে। আমাদের মাটি এত উর্বর, যেখানে যে কোনো কিছু রোপণ করে দেওয়া যায়, ফলে যায়। নিয়ামত, পৃথিবীর অনেক দেশ আছে যেখানে 9 মাস কোনো শস্য উৎপাদন করা যায় না, 6 মাস কোনো শস্য উৎপাদন করা যায় না, বরফে ঢাকা থাকে। কিন্তু বাংলাদেশের মাটি 12 মাস যে কোনো ফলনের জন্য উপযুক্ত। সেজন্য কৃষি নির্ভরশীলতা বাংলাদেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধির একটি বিশাল অঙ্গ হতে পারে, তাই আমরা তুলে ধরেছি। সেই কৃষিকে আধুনিকায়ন করতে হবে, উন্নত করতে হবে, চাষাবাদ পদ্ধতিতে মেকানাইজড করতে হবে, এবং পরবর্তীতে আমরা কৃষিতে ডাইভার্সিফিকেশন নিয়ে আসবো। তারপরে সেটা রপ্তানিমুখী হবে। বিশাল একটি সম্ভাবনা আমাদের জন্য আছে। ইতিমধ্যে আমাদের মৎস্য উৎপাদনের পৃথিবীতে 6 নম্বর না 7 নম্বর, ডক্টর জিয়া বলতে পারবে, বাংলাদেশ আমরা অ্যাচিভ করেছি। আমরা লাইভ স্টক সেক্টরে, যেহেতু একটি পার্শ্ববর্তী দেশের উপরে অনেকটা নির্ভরশীলতা ছিল, সেটা আমরা আজকে কাটিয়ে উঠেছি। লাইভ স্টক সেক্টরে সম্ভব বাংলাদেশের কৃষিখাতে বিপ্লব করা সম্ভব। তার গোড়াপত্তন যিনি করেছিলেন তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিভাবে বাংলাদেশের খাদ্য স্বয়ং সম্পূর্ণ করার জন্য তিনি দেখলেন ইরিগেশন যদি আমরা চালু করতে পারি খাল খননের মধ্য দিয়ে, পরিবেশ বাঁচবে, ভারসাম্য রক্ষা হবে পরিবেশের, কৃষি উৎপাদন বাড়বে, কৃষকের শক্তি বাড়বে, অর্থনৈতিক ভিত্তি বাড়বে, দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হবে। তিনি প্রমাণ করে দিয়ে গিয়েছিলেন, এবং নামমাত্র হলেও তিনি বাংলাদেশ থেকে চাউল রপ্তানি করেছিলেন। মনে আছে আপনাদের? তোমাদের মনে থাকার কথা না, সেই বয়স ছিল না, কিন্তু সেটা পৃথিবীতে একটা উদাহরণ সৃষ্টির মতো বিষয় ছিল। যাই হোক, আমরা যে বিষয়গুলো এখানে অ্যাড্রেস করেছি 31 দফার নির্যাস হিসাবে জনগণের কাছে সহজে উপস্থাপনের জন্য, তার মধ্যে হচ্ছে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, আরেকটা কি শিক্ষা, তারপর অন্য বিষয়গুলো আমরা পরিকল্পনা হিসেবে উপস্থাপন করছি, কার্ড হিসেবে নয়। স্বাস্থ্যের বিষয়টা যারা এখানে প্রশিক্ষক তারা বিস্তারিত বলবেন, ডক্টর জিয়া বলবেন, আরো অনেকে বলবেন। একজন মানুষকে যদি আমরা বলতে পারি এই আপনার স্বাস্থ্য কার্ড, এটা থাকলে আপনি অবশ্যই ডাক্তারের কাছে গেলে, হাসপাতালে গেছে আপনি চিকিৎসা পাবেন, আপনাকে চিকিৎসা দিতে বাধ্য। এবং বাংলাদেশে কোনো মানুষ, কোনো সিটিজেন, কোনো নাগরিক বিনা চিকিৎসায় যাতে মৃত্যুবরণ না করে, সেটার গ্যারান্টি হচ্ছে এই স্বাস্থ্য কার্ড। এইভাবে বোঝাবেন যে হেলথ কার্ড থাকলে আপনি বিনা চিকিৎসায় থাকবেন না, বিনা চিকিৎসায় কোনো নাগরিকের মৃত্যু হতে পারবে না। সেই জন্য আমরা জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করেছি, সবার জন্য স্বাস্থ্য। আমরা সেটা উন্নত বিশ্বের কিছু উদাহরণ সামনে রেখেছিলাম। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বলে বোধহয়, ন্যাশনাল হেলথ NHS, তার আদলে আমরা করার চেষ্টা করেছি। তো যেহেতু আমাদের জনগোষ্ঠীর মধ্যে প্রায় অর্ধেক জনগোষ্ঠীকে এই ভাষায় বোঝাতে হবে, সিম্বলিক বোঝাতে হবে, সেই জন্য হচ্ছে তোমাদের এই প্রশিক্ষণ অথবা আলোচনা অথবা মত বিনিময় সভা, যেটার মধ্য দিয়ে তোমরা হবে মাস্টার অফ দি মাস্টার্স, ট্রেনার অফ দি ট্রেনার্স। এখান থেকে বাকি সবাইকে ডিসেমিনেট করতে হবে। প্রথমে আমাদের এই প্রোগ্রাম আমরা থ্রু করলাম, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। তারপরে আমরা আমাদের আইডিয়াস গুলো আলোচনার মাধ্যমে ডিসেমিনেট করলাম, পরস্পরকে সরবরাহ করলাম। এরপরে যেটা হবে সেটা হবে পাবলিক কমিউনিকেশন, জনগণের সাথে কথা বলে জনগণের মধ্যে সেই কমিউনিকেশনটা সৃষ্টি করা, মত বিনিময় করা। যেহেতু সবাই ছাত্র, সেজন্য শিক্ষকের মতো কথা বলছি। যদি সবাই অন্যরকম অডিয়েন্স হতো তাহলে সেই ভাষায় বলতাম। আমি এখন কিছু কথা বলতে চাই, যেটা